ওয়েলকাম টু লাইফ হাব চ্যানেল। ইতিহাসের একটু শক্ত কিছু প্রশ্ন উত্তরের সিরিজের সেট 14, 14 নম্বর সেট এটা। এর আগে আরও 13টা আছে। তোমরা কিন্তু, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা লাইফ হাব চ্যানেল প্রথম দেখছো, এই সিরিজের সমস্ত ভিডিওর লিঙ্কগুলো তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং আশা রাখবো এই ভিডিওটা দেখার পর তোমরা এই সিরিজের অন্যান্য যে সেটগুলো আছে 1 থেকে 13 অবধি সেগুলো দেখবে এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফিডব্যাক দেবে। তাহলে চলো আজকে আমরা ইতিহাসের একটু শক্ত কিছু প্রশ্ন উত্তরের সেট 14 নিয়ে শুরু করি। প্রথম কোশ্চেন, আর্লিয়েস্ট ক্যাপিটাল অব মাগাধা ওয়াজ। মগধের সব থেকে প্রথমের ক্যাপিটাল কোনটা ছিল? মগধের প্রথম ক্যাপিটাল ছিল গির্ভরাজা। গির্ভরাজা এই যে জায়গাটার নাম, এটাই পরে রাজগীর নাম নিয়েছিল। এটাই পরে রাজগীর নাম নিয়েছিল। এখানে একটা কথা বলার, সেটা হচ্ছে রাজগীর নামটা অজাতশত্রুর সময়ে প্রথম আসে। এই যে গির্ভরাজা, এই বা এটাকে তোমরা রাজ্যও বলতে পারো, এই জায়গাটার নামটা পরিবর্তিত হয়ে অজাতশত্রুর সময়ে হয়েছিল রাজগৃহ। তোমরা উদ্দিনের নাম শুনেছ, UDAYIN, উড্ডেন। উড্ডেন কি করেন, রাজগৃহ থেকে ক্যাপিটালটা পাটলিপুত্র, যেটা মডার্ন পাটনা, সেখানে শিফট করেন। উড্ডেন কি করেন না, পাটলিপুত্রতে শিফট করেন তার রাজধানীটা, যেটা মডার্ন পাটনা, আগে ছিল রাজগৃহ বা গির্ভ রাজ্যতে। নেক্সট কোশ্চেন, হু ইজ নোন অ্যাজ সাউথ ইন্ডিয়ান মনু। দক্ষিণ ভারতের মনু কাকে বলা হতো? এটা একটু ফ্যাকচুয়াল কোশ্চেন হয়ে গেল। সাউথ ইন্ডিয়ান মনু বলা হতো অপস্তম্ভাকে। সাউথ ইন্ডিয়ান মনু বলা হতো অপস্তম্ভাকে। এখানে মনুস্মৃতি সম্বন্ধে একটু তোমাদের বলে দিই। মনুস্মৃতিটা কি না, ইট প্রেজেন্টস ইট সেলফ অ্যাজ এ ডিসকোর্স গিভেন বাই মনু অ্যান্ড ভৃগু অন ধর্ম টপিক সাচ অ্যাজ ডিউটিস, রাইটস, লস, কন্ডাক্ট, ভার্চুস, আদার্স। মনুস্মৃতিটা হচ্ছে বলতে পারো হিন্দুদের কোড অফ কন্ডাক্ট। সেখানে কি বলা হয়েছিল, সেখানে বিভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে বা সোশ্যাল বিষয়গুলো নিয়ে, ডিউটি মানুষের কি হতে পারে, মানুষের রাইট কি কি থাকতে পারে, আইন কীরকম হতে পারে, কিভাবে ব্যবহার করা উচিত মানুষের, মানে কন্ডাক্ট কীরকম হবে, এইগুলো সম্বন্ধে সেখানে লেখা আছে। মনুস্মৃতিটার কে কে লিখেছিলেন? মনু। মনুর আর একটা নাম হচ্ছে স্বয়ংভুবা। মনুর আর একটা নাম হচ্ছে স্বয়ংভুবা এবং ভৃগু। এই দুজন এই মনুস্মৃতি গ্রন্থটা লিখেছিলেন। এখানে মনু কথাটা আছে বলে এই কথাগুলো আমি একটু অ্যাড করে দিলাম। মনুস্মৃতির সম্বন্ধে আর একটা কথা বলি, সেটা হচ্ছে এটা একটা সংস্কৃত লেখা। মনুস্মৃতি 1794-এ, 1794-এ, এটা তো প্রথমেই বলে দিলাম এটা সংস্কৃতে লেখা ছিল। 1794-এ এটা ইংলিশে ট্রান্সলেট করেন। কে করেছিলেন? উইলিয়াম জোন্স মনুস্মৃতিকে 1794-এ, 1794-এ সংস্কৃত থেকে ইংলিশে ট্রান্সলেট করেন। হু অ্যামং দ্য ফলোয়িং কমপ্লিটেড দ্য শালিমার গার্ডেন ইন লাহোর। লাহোরের শালিমার গার্ডেন কে তৈরি করেছিলেন, বা বলা যায় কে তৈরি করা শেষ করেছিলেন? সেটা হচ্ছে শাহজাহান। শাহজাহান লাহোরের শালিমার গার্ডেন তৈরি করা শেষ করেছিলেন। The garden's design was influenced by the older Shalimar Garden in Kashmir that were built by Shah Jahan's father, Emperor Jahangir. It is located on the bank of Dal Lake. এটা একটুখানি জেনে নাও, সেটা হচ্ছে এখানে তো শালিমার গার্ডেন লাহোরের কথা বলা হয়েছে, সেটা করেছিলেন শাহজাহান। এটার ইনফ্লুয়েন্সটা তিনি কোথা থেকে পেয়েছিলেন, বা যেটা থেকে তিনি অনুপ্রেরণা পেয়েছিলেন, সেটা হচ্ছে কাশ্মীরের ডাল লেকের পাশে জাহাঙ্গীরের তৈরি অরিজিনালি ওল্ডার শালিমার গার্ডেন একটা ছিল, সেটা জাহাঙ্গীর তৈরি করেছিলেন। কাশ্মীরে ডাল লেকের পাশে যেটা ছিল সেটা জাহাঙ্গীর তৈরি করেন। এইটাকে দেখেই অনুপ্রাণিত হয়ে লাহোরে শাহজাহান আরেকটি
শালিমার গার্ডেন করেছিলেন। তাহলে দুটোর নামই কিন্তু এক, কিন্তু দুটো জায়গা আলাদা এবং দুজন আলাদা আলাদা মানুষ এটা তৈরি করেছেন। কাশ্মীরে যেটা সেটা জাহাঙ্গীর, আর যেটা শালিমার গার্ডেন লাহোরে সেটা শাহজাহান। মৌর্য ডাইনেস্টি ফাউন্ডেড বাই চন্দ্রগুপ্ত অ্যাট দ্য এজ অফ। চন্দ্রগুপ্ত মৌর্য ডাইনেস্টি যখন স্থাপন করলেন তার বয়স তখন কত? 25 বছর বয়সে তিনি মৌর্য ডাইনেস্টি স্থাপন করেছিলেন। গ্রিক আর ল্যাতিন যে সমস্ত আমরা বিভিন্ন বই পাই বা যে সমস্ত পুঁথি পাই বলা ভালো, সেই ইনফরমেশন থেকে আমরা চন্দ্রগুপ্ত মৌর্যের আর একটা নাম পাই, সেই নামটা হচ্ছে স্যান্ড্রোকটাস। এটা ছাড়াও আর একটা যেটা পাই সেটা হচ্ছে অ্যান্ড্রোকটাস। অনেক ক্ষেত্রেই বলা হয় গ্রিকদের থেকে যে নামটা পাওয়া যায় সেটা হচ্ছে স্যান্ড্রোকটাস, আর ল্যাটিন অ্যাকাউন্ট থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যান্ড্রোকটাস। তবে বেশিরভাগ ক্ষেত্রে অপশানে স্যান্ড্রোকটাসটাই তোমরা পেয়ে থাকবে। মেগাস্থিনিস অ্যাজ এ গ্রিক অ্যাম্বাসাডার তাঁর কোর্টে এসেছিলেন এবং 4 বছর সেখানে ছিলেন। 4 বছর তার কোর্টে ছিলেন মেগাস্থিনিস, তিনি ছিলেন গ্রিক অ্যাম্বাসাডার। কত বছর ছিলেন সেটা একটু মাথায় রাখো। 4 বছর তার কোর্টে তিনি ছিলেন। এখানে চন্দ্রগুপ্ত মৌর্য তাঁর জীবনের শেষ দিকে তিনি শ্রাবণ বেলগলায় চলে গেছিলেন এবং সেখানে জৈন যে ধর্মীয় প্র্যাকটিস যেটাকে বলা হয় সাল্লেখানা, যেটা জৈন ধর্মের প্র্যাকটিস, সেই প্র্যাকটিসটা কি না ফাস্টিং টু ডেথ, মানে না খেতে পেয়ে কৃচ্ছ সাধন করে শারীরিক কৃচ্ছ সাধনের মাধ্যমে মৃত্যুবরণ করা, সেটাকে কি বলে না সাল্লেখানা। সেটা জৈন ধর্মীয় একটা রীতি, তিনি এটা পালন করেন এবং তিনি ওইভাবেই মানে ফাস্টিং টু ডেথ এই রীতিটাকে পালন করেন এবং তিনি মৃত্যুবরণ করেন। পরেরটা আসছি, হু অ্যামং দ্য ফলোইং ফাউন্ডেড দ্য ন্যাশনাল হেরাল্ড ইন 1938। 1938 ন্যাশনাল হেরাল্ড কে স্থাপন করেছিলেন? ন্যাশনাল হেরাল্ডটা কি? ইংলিশ ডেলি নিউজ পেপার। ন্যাশনাল হেরাল্ডটা ছিল ইংলিশ ডেলি নিউজ পেপার। জওহরলাল নেহেরু এটার ফাউন্ডার ছিলেন। কোথায় হয়েছিল এটা? লখনৌয়ে। ন্যাশনাল হেরাল্ড 1938 যেটা হয়েছিল সেটা লখনৌয়ে হয়েছিল। আর কে রামারাও ফার্স্ট এডিটার ছিলেন। ন্যাশনাল হেরাল্ডের ফার্স্ট এডিটার ছিলেন কে রামারাও। এটা একটা ইংলিশ ডেলি নিউজ পেপার ছিল যেটা লখনৌতে প্রতিষ্ঠিত হয়েছিল। পানিনি ওয়াজ ফ্রম হুইচ ইউনিভার্সিটি? পানিনির নাম তোমরা সকলেই শুনেছ। পানিনি কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছিলেন? পানিনি তক্ষশিলা বা তক্ষশিলা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছিলেন। লিঙ্গুইস্টিক্সের ফাদার তাকে বলা হয়। লিঙ্গুইস্টিক্সের ফাদার পানিনিকে বলা হয়। অষ্টাধ্যায়ী ইজ দ্য ওল্ডেস্ট লিঙ্গুইস্টিক অ্যান্ড গ্রামার টেক্সট অফ সংস্কৃত। কেন অষ্টাধ্যায়ীর নামটা বললাম? তার কারণ এটা পানিনির লেখা। তাহলে অষ্টাধ্যায়ী কার লেখা? পানিনির লেখা। এটা একটা প্রশ্ন আসতে পারে। এটা হচ্ছে সংস্কৃতে লেখা সব থেকে পুরনো লিঙ্গুইস্টিক আর গ্রামার বা ব্যাকরণের বই। দ্য অনলি মনুমেন্ট অফ ঔরঙ্গজেব রিয়েন কনস্ট্রাক্টেড ইন দিল্লি ইজ। ঔরঙ্গজেবের সময় একমাত্র মনুমেন্ট যেটা দিল্লিতে তৈরি করা হয়েছিল সেটা কি? সেটা হলো মতি মসজিদ। মতি মসজিদই একমাত্র মনুমেন্ট যেটা ঔরঙ্গজেবের সময় দিল্লিতে করা হয়েছিল। এটা কিসের জন্য করেছিলেন তিনি? এটা তার সেকেন্ড ওয়াইফ নবাব বায়ের জন্য তিনি করেছিলেন। ইট ইজ ইনসাইড দ্য রেড ফোর্ট কমপ্লেক্স ইন দিল্লি। দিল্লির যে রেড ফোর্ট কমপ্লেক্স আছে এটা তার মধ্যেই অবস্থিত। মতি মসজিদের ইংলিশ নামটাও অনেক সময় কিন্তু অপশানে দেয়, সেটা হচ্ছে পার্ল মস্ক। পার্ল মস্ক একেবারে সরাসরি একটু মাথা খাটালেই কিন্তু তোমরা এটা বার করতে পারতে। সেটা হচ্ছে মতি মসজিদের ইংলিশ নাম হচ্ছে পার্ল মস্ক। Who said the Muslims were fools to ask for safeguards and the Hindus were greater fools to refuse them? এটা একটা কোর্টের প্রশ্ন, বুঝতেই পারছো কোর্টটা কি না। দ্য মুসলিম ওয়ার ফুলস টু আস্ক ফর সেফগার্ডস অ্যান্ড দ্য হিন্দুস ওয়ার গ্রেটার ফুলস টু রিফিউজ দেম।
এটা কে বলেছিলেন? এটা বলেছিলেন আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ কংগ্রেসের সবথেকে কম বয়সী প্রেসিডেন্ট ছিলেন। মানে সবথেকে কম বয়সের প্রেসিডেন্ট ইলেক্টেড হয়েছিলেন কংগ্রেসের, আইএনসির, তিনি হলেন আবুল কালাম আজাদ। তার একটা উল্লেখযোগ্য বইয়ের নাম হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম। আবুল কালাম আজাদের একটা উল্লেখযোগ্য বইয়ের নাম হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম। আর একটা ইন্টারেস্টিং তথ্য হচ্ছে প্রথম মিনিস্টার অফ এডুকেশন ছিলেন আবুল কালাম আজাদ। প্রথম মিনিস্টার অফ এডুকেশন মানে শিক্ষামন্ত্রী ছিলেন আবুল কালাম আজাদ। হু গেভ দ্য টাইটেল অফ রানী টু নাগা ওম্যান লিডার গাইডেন লিউ? গাইডেন লিউকে রানী উপাধিটা কে দিয়েছিলেন? জওহরলাল নেহেরু গাইডেন লিউকে রানী উপাধি দিয়েছিলেন। গাইডেন লিউ কোথা থেকে? নাগা দেখেছেন, আবার নাগাল্যান্ড পাবো না। গাইডেন লিউ ফ্রম মণিপুর, মণিপুরে তিনি ছিলেন, মণিপুরের নেটিভ ছিলেন গাইডেন লিউ। 1932-তে 16 বছর বয়সে মাত্র তাকে জেলে ভরা হয়েছিল এবং তাকে লাইফ ইমপ্রিজনমেন্টে সাজা দিয়েছিলেন ব্রিটিশ রুলাররা। জওহরলাল নেহেরু 1937-এ শিলংয়ে তার সঙ্গে মিট করেছিলেন এবং 1947-এ আফটার ইন্ডিপেন্ডেন্স তাকে মুক্ত করে দিয়েছিলেন। নেক্সট কোশ্চেনে আসছি, হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান্স ওয়াজ ডিসমিসড ফ্রম দ্য ইন্ডিয়ান সিভিল সার্ভিস বাই দ্য ব্রিটিশ? এর মধ্যে কোন ভারতীয়কে ইন্ডিয়ান সিভিল সার্ভিস থেকে ব্রিটিশরা ডিসমিস করে দিয়েছিলেন? তিনি হলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি আর একটা নামে তিনি বিখ্যাত ছিলেন, সেটা হলো রাষ্ট্রগুরু। রাষ্ট্রগুরু হিসাবে তিনি বিখ্যাত ছিলেন। তার একটা বইয়ের নাম, তার বইয়ের নামটা খুব সম্ভবত এ নেশন ইন মেকিং। এটা একটু তোমরা মিলিয়ে নিও। সুরেন্দ্রনাথ ব্যানার্জির বই যেটা, সেই বিখ্যাত বইটার নাম ছিল এ নেশন ইন মেকিং। ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন 1876 সালে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন সুরেন্দ্রনাথ ব্যানার্জি তৈরি করেছিলেন। ভীষণ ইম্পর্ট্যান্ট। 1876-এ ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন তিনি তৈরি করেছিলেন। সুরেন্দ্রনাথ মন্টেগু চেমসফোর্ড রিফর্মসকে কিন্তু ওয়েলকাম জানিয়েছিলেন। সুরেন্দ্রনাথ ব্যানার্জি মন্টেগু চেমসফোর্ড রিফর্মসকে সদর্থকভাবে নিয়েছিলেন বা ওয়েলকাম জানিয়েছিলেন। ব্রিটিশ রেসপেক্টেড হিম অ্যান্ড রেফার টু হিম অ্যাজ সারেন্ডার নট ব্যানার্জি। ব্রিটিশের তার প্রতি যথেষ্ট শ্রদ্ধা ছিল এবং তাকে তারা একটি নামে ডাকতেন। সেই নামটা কি? সারেন্ডার নট ব্যানার্জি। মানে সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে তারা বলতেন সারেন্ডার নট ব্যানার্জি। বুদ্ধ ডায়েড ইন হুইচ মহাজনপদ? বুদ্ধ কোন মহাজনপদ? প্রশ্নটা দেখো, কোন মহাজনপদ বলেছে কিন্তু। কোন মহাজনপদে বুদ্ধ মারা গেছিলেন? মল্ল মহাজনপদে তিনি মারা যান। মল্ল ক্যাপিটাল কুশীনগর। তোমরা কুশীনগর নামটার সঙ্গে কিন্তু সবাই পরিচিত। একটু প্রশ্নটা ঘুরিয়ে আছে, কুশীনগরটা কোন মহাজনপদে? সেটা হচ্ছে মল্ল। পাওয়াপুরীর নামটা একটু এখানে বলে দিই, সেটা হচ্ছে ডেথ প্লেস অফ মহাবীর। পাওয়াপুরী জায়গাটা হচ্ছে ডেথ প্লেস অফ মহাবীর। কিংডম অফ পোরাস লে বিটুইন। পুরু, তোমরা নামটা সবাই জানো, খুব পরিচিত নাম। পুরুর যে কিংডম বা রাজ্য ছিল, সেটা এই যে অপশানগুলো আছে, কোন দুটো নদীর মাঝখানে অবস্থিত ছিল? যে দুটো নদীর মাঝখানে অবস্থিত ছিল সেটা হচ্ছে ঝিলাম আর চেনাব। ঝিলাম আর চেনাব। ঝিলামের আর একটা নাম কি ছিল? বিতস্তা। ঋগ্বেদে ঝিলামকে যে নামে উল্লেখ করা হয় সেটা হচ্ছে বিতস্তা। আর গ্রিকরা ঝিলামকে যে নামে ডাকতো সেটা হচ্ছে হাইদাসপাস। হাইদাসপাসের যুদ্ধ বিখ্যাত, প্রশ্ন বারবার আসে। হাইদাসপাসের যুদ্ধ কবে হয়েছিল? মে মাসে 326 বিসিতে, মানে বিফোর ক্রাইস্ট 326 বিসিতে মে মাসে এটা হয়েছিল। এই যে পুরুর কথা বলছি, পুরু পৌরবা কিংডমের রাজা ছিলেন। পুরু
পৌরভা কিংডমের রাজা ছিলেন। হু বিকাম দ্য ফার্স্ট প্রিমিয়ার অফ সেন্ট্রাল প্রভিন্সেস অ্যান্ড বেরার হোয়েন দ্য কংগ্রেস ফর্মড ইটস মিনিস্ট্রি ইন 1937। 1937 কংগ্রেস যখন তার প্রথম মিনিস্ট্রি তৈরি করলো, সে সময় সেন্ট্রাল প্রভিন্স আর বেরারের প্রিমিয়ার কে ছিলেন? প্রথম প্রিমিয়ার তিনি ছিলেন এন.বি. খারে। ইউনাইটেড প্রভিন্সে ছিলেন গোবিন্দ বল্লভ পন্ত, বোম্বেতে ছিলেন গঙ্গাধর খের। কংগ্রেস মেজরিটি ছিল 5টা প্রভিন্সে, আর টোটাল 8টা প্রভিন্সে কংগ্রেস রুল করেছিল অন্যদের থেকে সাপোর্ট নিয়ে। কংগ্রেস মেজরিটি ছিল 5টা প্রভিন্সে, তারা অন্যদের থেকে সাপোর্ট নিয়ে টোটাল 8টা প্রভিন্সে তারা মিনিস্ট্রি গঠন করেছিল। আজকের সেটটা শেষ করার আগে আজকের প্রশ্নটা বলে দিই, সেটা হচ্ছে তোমরা ত্রিপিটকের নাম সবাই শুনেছ। প্রশ্নটা হলো ত্রিপিটকের মধ্যে কোন পিটকে ভগবান বুদ্ধের নিজস্ব বাণী পাওয়া যায়? ত্রিপিটকের মধ্যে কোন পিটকে ভগবান বুদ্ধের নিজস্ব বাণী পাওয়া যায়? আশা রাখবো যে তোমরা কমেন্ট সেকশানে এই উত্তরটা দেবে। এবং যারা প্রথম দেখছো লাইফ হাব চ্যানেল, তাদের জন্য বলি লাইফ হাব চ্যানেলের আরও অনেক ভিডিওর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে, এবং যদি সেগুলো দেখে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই লাইফ হাব চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।